আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধারক ও ধারকত্ব। আমাদের পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপার বইয়ে স্থিতিতত্ত্বের চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এই ধারক ও ধারকত্ব। আচ্ছা, তো ধারক ও ধারকত্ব, ধারকত্ব বলতে আসলে কি বোঝায়? ধারকত্ব হচ্ছে যে একটা বস্তু কি পরিমাণ চার্জ ধারণ করতে পারে। আমরা যখন তাপগতিবিদ্যা চ্যাপ্টার করছি একটা টপিক ছিল যে তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা, অর্থাৎ একটা বস্তু কি পরিমাণ তাপ ধারণ করতে পারে সেটাই হচ্ছে কিন্তু তার তাপ ধারণ ক্ষমতা। একটা বালতি নিলাম, এই বালতির মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ পানি রাখতে পারবে, এর থেকে বেশি পানি দিলে কি হবে? পানি পড়ে যাবে। সো প্রত্যেকটা বস্তুর একটা ধারণ ক্ষমতা আছে, তেমনি একটা বস্তু কি পরিমাণ চার্জ ধারণ করতে পারবে তারও একটা ধারণ ক্ষমতা আছে। সো ওই ধারণ ক্ষমতাটাকে আমরা বলতেছি ধারকত্ব। সো ধারকত্ব হচ্ছে বস্তুর চার্জ ধারণ করার, চার্জ ধারণ কমার ক্ষমতা। সো এটা তো বাংলা কথা, কিন্তু এবার পদার্থবিজ্ঞান তো বাংলা দিয়ে চলবে না, সূত্র লাগবে। সো এবার আমরা সূত্রের দিকে যাওয়ার চেষ্টা করি। বললাম এটা একটা গোলক, এটা চারপাশে অসংখ্য চার্জ আছে, চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ আছে। সো এইখানে চার্জ আমি যত বাড়াবো বিভব পার্থক্য বাড়বে না, তত চার্জ আমি যত বাড়াবো বিভব পার্থক্য কিন্তু ততই বাড়বে। আমাকে যদি বলা হয় একটা জায়গায় 12,000 ভোল্ট, একটা জায়গায় 12,000 ভোল্ট আছে, আরেক জায়গায় আছে 500 ভোল্ট, 500 ভোল্ট, তাহলে দুইটার মধ্যে কোথায় আদান বেশি থাকবে? নিঃসন্দেহে কিন্তু এটার মধ্যে আদান বেশি থাকবে। আদান কখন বেশি থাকবে? যখন তড়িৎ প্রবাহ বেশি হয় তখন আদান বেশি থাকে। সো ভোল্টেজ বাড়লে তড়িৎ প্রবাহ কিন্তু বাড়ে, ভোল্টেজ বাড়লে তড়িৎ প্রবাহ বাড়ে। সো তড়িৎ প্রবাহ বাড়লে কি বাড়ে? আদান বাড়ে। সো এটাই কিন্তু আমরা বলা যায় যে আদান যত বাড়ে বিভব পার্থক্য ততই বাড়ে। সো এখানে আমি যতই আদান আনবো ততই বিভব পার্থক্য আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এখান থেকে কি বলা যায়? Q is proportional to V, বিভব পার্থক্য যত বাড়তেছে আধান তত বাড়তেছে। সো এখান থেকে বলা যায় এই সমানুপাতিক চিহ্নটা দিলে Q is equal CV, এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক ইউজ করলাম। সো এই সিটাই হচ্ছে মেইনলি পরিবাহীর ধারকত্ব, এই সিটাই হচ্ছে মেইনলি এই ধারকত্ব। আমরা যে ধারকত্বের কথা বলতেছি সেই ধারকত্বটা এটা। সো সুতরাং এখান থেকে কি বলা যায়? C equal Q by V। সো এইটাই হচ্ছে ধারকত্বের মেইন সূত্র, ধারকত্বের মেইন সূত্র এটা। আমরা এতক্ষণ বাংলা কথা বলছি, কিন্তু ধারকত্বের যে মেইন সূত্র সেটা হচ্ছে এই C is equal Q by V, C is equal Q by V। এবার এইখান থেকে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি যে এখানে যদি বিভব পার্থক্য 1 হয়, V is equal 1 ভোল্ট বলে এখান থেকে কিন্তু আমরা একটা সংজ্ঞা পাইতেছি এই ধারকত্বের। সেটা কি? সেটা হচ্ছে যে বিভব পার্থক্য 1 ভোল্ট হলে, বিভব পার্থক্য 1 ভোল্ট হলে পরিবাহীর যে আদান থাকবে সেই আদানটাই কিন্তু পরিবাহীর ধারকত্ব। সেখান থেকে কিন্তু আমরা ধারকত্বের সংজ্ঞাটা পেয়ে গেলাম। একক বিভব পার্থক্যে পরিবাহীর যে আদান, মোট আদান, সেই আদানটাই হচ্ছে পরিবাহীর ধারকত্ব। আচ্ছা, ধারকত্বের সংজ্ঞা গেল। এবার আসি ধারকত্বের একক নিয়ে। ধারকত্বের একক, এই যে কিউ এর একক কি? কিউ এর একক হচ্ছে কুলম্ব, কুলম্ব আর ভোল্ট, মানে বিভব পার্থক্যের একক কি? ভোল্ট। সেখান থেকে কি বলা যায়? কুলম্ব পার ভোল্ট। সো মানে কুলম্ব পার ভোল্ট, এই কুলম্ব পার ভোল্টে কিন্তু এই ধারকত্ব, সেই ধারকত্বের একক। এই কুলম্ব পার ভোল্টকে সংক্ষেপে লেখা হয় ফ্যারাডে। সো 1 কুলম্ব পার ভোল্ট যা 1 ফ্যারাডে তাপ, এটাই হচ্ছে ফ্যারাডে। সো কুলম্ব পার ভোল্ট যদি লেখা থাকে সেটাও বোঝা যাবে ধারকত্ব, ফ্যারাডে লেখা থাকলে সেটাকেও বোঝা যাবে ধারকত্ব। সো ধারকত্বের যে মানে মেইন বেসিকটা ছিল এটা। আমরা বিভিন্ন জায়গায় ধারকত্ব ইউজ করে থাকি। কোথায় কোথায় ইউজ করে থাকি? লাইটে ইউজ করে থাকি, ফ্যানে ইউজ করে থাকি, আরো বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি, আরো অসংখ্য জায়গায়। সো এই যে ধারকত্ব ইউজ করা হয়, ধারকত্ব কিন্তু বিভিন্ন টাইপের হয়। আমি তো গোলাকার ধারকত্ব রাখছি, এই ধারকত্ব সমান্তরাল হতে পারে, এরকম সমান্তরাল ধারকত্ব হতে পারে, আরো বিভিন্ন টাইপের ধারকত্ব আছে। তবে মেইনলি আমরা ইন্টারমিডিয়েট লেভেলে গোলাকার এবং সমান্তরাল এরকম টাইপের ধারকত্ব নিয়ে বেশিরভাগ সময় আলোচনা করে থাকি। আচ্ছা, এটা গেল। এবার আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব। এটা তো এই ধারকত্বের সূত্রটা, এটা কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য। গোলাকার, সমান্তরাল, সমান্তরাল যে ধারকত্ব আমরা প্রয়োগ করে সেটাও কিন্তু সেই সূত্রটা কিন্তু এখান থেকে আসবে। তো এবার নির্দিষ্ট করে একটু করব, সেটা হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয় করব, সেটা একটু নির্ণয় করার চেষ্টা করি আমরা। গোলাকার পরিবাহীর ধারকত্ব,
গোলাকার পরিবাহীর ধারকত্ব। গোলাকার পরিবাহী ধারকত্ব বললাম এটা একটা গোলক, এটা চারপাশে অনেক চার্জ আছে, অনেক চার্জ আছে, ধরলাম কিউ পরিমাণ চার্জ আছে। এখন চার্জ যত বাড়বে কিউ পরিমাণ চার্জ আছে, এটার ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর, তো এটার পৃষ্ঠে কিন্তু একটা বিভব থাকবে। আমি যদি এটা কেন্দ্রে একটা চার্জ রাখি, কেন্দ্রে যদি একটা চার্জ রাখি কি পরিমাণ, সো কেন্দ্র থেকে চার্জটা কি হবে, বলরেখা এই পাশে ছড়ায় যাবে, বলরেখা ছড়ায় যাবে আস্তে আস্তে, বলরেখা আস্তে আস্তে ছড়ায় যাবে। এটা যদি কেন্দ্রেও রাখি তাহলেই গণনা করবে, আমি যদি পৃষ্ঠেও রাখি তাহলেও ওই সেম গণনা করবে। কিভাবে সেম গণনা করবে, আমি পৃষ্ঠে রাখি এই চার্জটা, তাহলে পৃষ্ঠ থেকে যদি এটা পিছন দিকে বর্ধিত করি, পিছন দিকে বর্ধিত করি, চার্জটা কিন্তু কেন্দ্রে চলে যাবে, আলটিমেটলি কেন্দ্রে চলে যাবে। সো গোলকের চার্জটা মেইনলি কেন্দ্রে বিবেচনা করা হয়, এজন্যই আমরা যখন গোলকের চার্জ বিবেচনা করি গোলকের চার্জটা কেন্দ্রে বিবেচনা করে থাকি। তো ধরলাম এখন গোলকের ভিতরে কেন্দ্রে একটা কি পরিমাণ চার্জ আছে, কি পরিমাণ চার্জ থাকলে গোলকের পৃষ্ঠে একটু বিভবের উদ্ভব ঘটবে, যেহেতু আর দূরত্বে আছে তাই বিভবের উদ্ভব ঘটবে। সেই বিভবের মানটা কি হবে, v = 1/4 পাই এপসাইলন নট ইনটু q বাই r। এটা কিন্তু আমরা বলতেই পারি বিভব যখন করানো হয়েছে আমাদের বিভবের সময় কিন্তু এই সূত্রটা আমরা পড়ছি। সো এটার পৃষ্ঠে বিভবের মানটা হচ্ছে v = 1/4 পাই এপসাইলন নট q বাই r। এবার আমরা কিছুক্ষণ আগে জানলাম যে c = q বাই v জানছি, সেখান থেকে কি বলা যায়, এখান থেকে বলা যায় v এখান থেকে বলা যায় আমি যদি r টাকে এই পাশে আনি, r = 1/4 পাই এপসাইলন নট ইনটু q বাই c q বাই v, এটা বলা যায়। সো এখানে কি বলা যায়, এটার পরিবর্তে কি লেখা যায়, এখানে c লেখা যায়, c টা সুতরাং বলা যায় c = 4 পাই এপসাইলন নট ইনটু r। এটাই হচ্ছে মেইনলি গোলাকার পরিবাহীর ধারকত্ব। গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয় করতে বলে আমরা মেইনলি এই সূত্রটা ইউজ করি, সেই গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয় করে থাকি। সো এটা গেল গোলাকার পরিবাহীর ধারকত্বের সূত্র। এবার যে টপিকটা নিয়ে, যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। এটা আরেক ধরনের ধারক, সেটা হচ্ছে সমান্তরাল পাত, সেটা নিয়ে একটু কথা বলবো। সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারক। আচ্ছা বললাম সমান্তরাল পাত ধারক, সমান্তরাল দুইটা পাত থাকবে, সমান্তরাল অবস্থায় থাকবে, এদের মাঝখানে একটা দূরত্ব থাকবে, আসলে সেটাই দুইটা পাত থাকবে, এদের মাঝখানে একটা দূরত্ব থাকবে। আচ্ছা বললাম এটা দুইটা পাত, সমান্তরাল পাত ধারক। ধরলাম এখানে প্লাস চার্জ আছে এবং এখানে মাইনাস চার্জ আছে, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। এটা ধরলাম প্লাস প্রান্ত, এটা ধরলাম মাইনাস প্রান্ত। তো প্লাস প্রান্তর সাথে এটা যুক্ত আছে, মাইনাস প্রান্তর সাথে এটা যুক্ত আছে। এখন সমান্তরাল পাত ধারক বানাইতে যে আমরা চাই, সমান্তরাল পাত ধারক বানানোর জন্য একটা শর্ত আছে। সেটা কি, সেই শর্তটা হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে এই যে এই পাতটা আছে এবং এই পাতটা আছে, এই দুই পাতের ক্ষেত্রফল বা a ক্ষেত্রফলের মান সমান হতে হবে। এটা যদি a হয় এইটাও a হইতে হবে, এটা একটা শর্ত, এটা এক নম্বর শর্ত, যে এটাও যদি a হয় এটাও a হইতে হবে। দুই নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে এটার মধ্যে যে পরিমাণ চার্জ থাকবে এটার মধ্যে সেম পরিমাণ চার্জ থাকবে, এটা হচ্ছে দুই নম্বর শর্ত। এটাতে যদি 4টা চার্জ থাকে এটাতেও 4টা চার্জ থাকবে, এটাতে 5টা চার্জ থাকবে এটাতে 5টা, আমি 4টা চার্জই দেখাইলাম, এটাতে 4টা চার্জ আছে এটাতে 4টা চার্জ। আরেকটা শর্ত হচ্ছে এটাতে প্লাস চার্জ থাকলে এটাতে মাইনাস চার্জ হবে, দুটো বিপরীত চার্জ হতে হবে। এটা যদি মাইনাস চার্জ হতো এটা প্লাস চার্জ হতো, ঠিক আছে। এই তিনটা হচ্ছে মেইন শর্ত। সো এই তিনটা শর্ত গেল। এবার কেন আমরা আসলে এখানে প্লাস চার্জ মাইনাস চার্জের উদ্ভব হলো সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা কেন এখানে প্লাস চার্জ মাইনাস চার্জ হলো সেটা নিয়ে একটু কথা বলি। এখানে যেটা পাত ছিল, আরেকটা পাত,
দুইটা পাথ। পাথ মানে কি? কন্ডাক্টর বোঝাচ্ছে কিন্তু এখানে। পাথ বলতে কন্ডাক্টর, অবশ্যই কন্ডাক্টর। আচ্ছা, কন্ডাক্টরের মধ্যে কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে অনেক। এইখানে অনেক কিন্তু মুক্ত ইলেকট্রন আছে, অনেক মুক্ত ইলেকট্রন আছে। এখানে মুক্ত ইলেকট্রন আছে, এখানে মুক্ত ইলেকট্রন আছে। সো এখন অনেক মুক্ত ইলেকট্রন আছে। এখন যে ঘটনাটা ঘটে সেটা হলো যে এইখান থেকে একটা মুক্ত ইলেকট্রন ধরলাম এখানে আসলো, আসলে কি হবে? এখানে একটা প্লাস চার্জ জমা হবে। এই একটা ইলেকট্রন চলে গেল, ইলেকট্রনের জায়গাটা দখল করে নেবে প্লাস চার্জ। এরপর আরেকটা মাইনাস চার্জ আসলো এখান থেকে, তো ওইখানে আরেকটা প্লাস চার্জ জমা হবে। আবার এখান থেকে আরো একটা মাইনাস চার্জ আসলো, তো এখানে আরো একটা প্লাস চার্জ জমা হবে। আরো একটা মাইনাস চার্জ আসলো, আরো একটা প্লাস চার্জ জমা হবে। এমনই ভাবে যতই চার্জ আসবে ততই প্লাস চার্জ জমা হতে থাকবে। এটাই কিন্তু স্বাভাবিক। এই প্লাস একটা মাইনাস চার্জ আসলে ওই জায়গাটা প্লাসের সাথে দখল করে ফেলবে। এবার এখানে যখন কোষে আসবে, কোষের কাজটা কি হবে? ইলেকট্রন পাস করে দেওয়া। কোষে কিন্তু কাজ এটাই, পাস করে দেওয়া। এবার এই একটা ইলেকট্রন নিতে গেল, তারপরে ইলেকট্রনটা গেল, তারপরে ইলেকট্রনটা গেল, তারপরে ইলেকট্রনটা গেল। এভাবে আস্তে আস্তে ইলেকট্রন যখন যাবে তখন কিন্তু ইলেকট্রনটা এই পাথগুলোরে আইসা জায়গা দখল করে ফেলবে। তো এইভাবেই কিন্তু মেইনলি সমান্তরাল পাথ ধারকের সৃষ্টি হয়। আমি তখন যে কথাটা বললাম যে সমান চার্জ হয়, সমান চার্জ হওয়ার কারণটা কিন্তু এটা। এখান থেকে যে পরিমাণ ইলেকট্রন আসে সেই পরিমাণ ইলেকট্রন যে এখানে অবস্থান করে। আচ্ছা, সো এটাই হচ্ছে মেইন বেসিক সমান্তরাল পাথ ধারকের। এখানে আরেকটা কথা বলি নাই, সেটা হচ্ছে মাঝখানে একটা যে দূরত্ব থাকবে দুইটা পাতের মাঝখানে, সেই দূরত্বটা খুব ক্ষুদ্র হবে। ডি এর পরিমাণ খুব ক্ষুদ্র হবে, ডি এর পরিমাণটা অত্যন্ত ক্ষুদ্র হবে। আচ্ছা, সো এইটাই হচ্ছে মেইন বেসিক সমান্তরাল পাথ ধারকের। এবার আমরা আসি সমান্তরাল পাথ ধারকের একটু সূত্র নিয়ে কথা বলি। আচ্ছা, সূত্র আমরা যখন তড়িৎ প্রাবল্য করছি তখন একটা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে E ইকুয়াল ডেল্টা বাই এপসাইলন নট। এটা কিন্তু শিখছি। আবার আরেকটা শিখছি যে E ইকুয়াল বিডি। এই দুইটা সূত্র কিন্তু আমরা শিখছি। আচ্ছা, আবার এখান থেকে এপসাইলন নট থেকে আরেকটা কথা শিখছি, এপসাইলন নটের আরেকটা সূত্র, সেটা হচ্ছে এপসাইলন নট সমান কিউ বাই এ। সো কিউ বাই এ ইনটু এপসাইলন নট, এই সূত্রটা শিখছি আমরা। সো এখান থেকে বলা যায় E ইকুয়াল কিউ বাই এ, কিউ বাই এপসাইলন নট। আবার এখান থেকে বলা যায় E ইকুয়াল বি বাই এ। এবার আমরা ধারকত্বের একটু সূত্র বের করার চেষ্টা করি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম C ইজ ইকুয়াল কিউ বাই বি, কিউ বাই বি। এখান থেকে বি, এই যে বি আছে, এই বিটা আমি বসায় দিই। বি মানে কি? E বাই ডি, E বাই ডি। এবার E এর যে মানটা পাইলাম এটা, এই E এর মান এখানে বসায় দিই, তাহলে কি হয়? কিউ বাই E এর মান হচ্ছে কিউ বাই এ এপসাইলন নট ইনটু ডি। সো এখান থেকে লেখা যায় কিউ বাই কিউ এ এপসাইলন নট বাই কিউ ডি। এটা কিন্তু বলা যায়। সো এই কিউ কিউ কাটা যায়, সুতরাং এখান থেকে বলা যায়, সুতরাং সি সমান বলা যায় এপসাইলন নট এ বাই বি। তো এইটা হচ্ছে সমান্তরাল পাথ ধারকের সূত্র, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন বোর্ড কোশ্চেন দেখি আমরা, এটা থেকে অনেক ম্যাথ আসছে। সো সি ইকুয়াল এপসাইলন নট এ বাই ডি। এপসাইলন নট মানে কি? এপসাইলন নটের মান কিন্তু আমাদের জানা থাকার কথা। এপসাইলন নটের মান হচ্ছে 0.54 * 10 ইনভার্স 12, আর এ এর মান হচ্ছে দুটো পাতের ক্ষেত্রফল। দুটো পাতের ক্ষেত্রফল কিছুক্ষণ আগে নিতে হবে, দুটো পাতের ক্ষেত্রফল সমান হবে, এবং এই দুটো পাতের ক্ষেত্রফল a। ডি হচ্ছে কি? ডি হচ্ছে মাঝখানে যে দূরত্বটা আছে দুটো পাতের সেটা, আর এপসাইলন নটের মান আমাদের মুখস্থ। আচ্ছা, এখানে আমি k এর মানটা 1 ধরে করছি, এজন্যই মূলত এপসাইলন নট দিয়ে দেখাই দিলাম। সো এটাই হচ্ছে সমান্তরাল পাথ ধারকের সূত্র এবং সমান্তরাল পাথ ধারকের মেইন বেসিক। এবার যেটা নিয়ে কথা বলবো আমি, সেটা হচ্ছে ধারকের মধ্যে যে সঞ্চিত শক্তি, ধারকের মধ্যে যে শক্তিটা জমা থাকে, এই যে আমরা ধারক নিতেছি, ধারকের মধ্যে কাজ হবে। সো এর মানে একটা শক্তি জমা হবে, সেই শক্তিটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, ধারকের সঞ্চিত শক্তি। ধারকের সঞ্চিত শক্তি। আচ্ছা, এটা ধরলাম একটা গোলক। গোলকের চারপাশে অসংখ্য চার্জ আছে, গোলকের চারপাশে। আচ্ছা আচ্ছা, আমি বললাম গোলকের চারপাশে চার্জ আছে দুইটা। এখন আমি যদি আরেকটা চার্জ আনি, আমাকে কিন্তু কাজ করতে হবে। কেন কাজ করতে হবে?
কারণ হচ্ছে এখানে যে দুইটা চার্জ আছে এই দুইটা চার্জ নতুন চার্জ বিকর্ষণ করবে। আমি যদি আরেকটা চার্জ আনতে চাই এখান থেকে তাহলে কিন্তু আরো কাজ করতে হবে, কারণ এখানে তিনটা চার্জ হয়ে গেল, তিনটা চার্জ এই চার্জ নতুন চার্জ বিকর্ষণ করবে, বিকর্ষণের বিরুদ্ধে আমার একটা কাজ করতে হবে। আবার আরেকটা নতুন চার্জ আনলে চারটা চার্জ হয়ে যাবে, তখন আরো কাজ করতে হবে। তার মানে আমি যতই চার্জ আনতেছি ততই আমার একটা কাজ করতে হইতেছে। তো এই কাজটাই মূলত সঞ্চিত শক্তি হিসেবে জমা হয়, এই কাজটাই মূলত সঞ্চয় শক্তি হিসেবে জমা হয়। সো আমরা সেই কাজটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, যে সঞ্চিত শক্তিটা জমা হয় আমরা জানি যে V = W/Q, এটা কিন্তু শিখছি। সো এখান থেকে কি বলা যায়, W = VQ, এটা কিন্তু বলা যায়, এটা কিন্তু বলা যায়। আচ্ছা, আমি ধরলাম এই যে একটা গোলক, এই গোলকের মধ্যে dq পরিমাণ চার্জ আনবো আমি, এবং dq পরিমাণ চার্জ আমি আনতে চাই। সো এই dq পরিমাণ চার্জ আনার জন্য আমাকে dw পরিমাণ কাজ করতে হবে, কারণ যে পরিমাণ চার্জ আনবো সেই পরিমাণিত মানে চার্জ আনবো সেই পরিমাণিত মানে কাজটা জমা হবে, তাই না? সেই পরিমাণিত শক্তিটা জমা হবে। সো dw ধরলাম আমাকে dw পরিমাণ কাজ করতে হবে। এবার এখানে আমি যে কাজটা করব সেই কাজের জন্য একটা বিয়োগ পার্থক্য হবে, মানে যে চার্জ টানবো এর জন্য একটা বিয়োগ পার্থক্য জমা হবে। এখন আমাকে বিয়োগ পার্থক্যটা যে আমি ধরলাম এখানে dw সমান dq, এই বিয়োগ পার্থক্যটা কনস্ট্যান্ট ধরব। কেন কনস্ট্যান্ট ধরব? একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে আমি যেই মুহূর্তে চার্জটা আনবো সেই মুহূর্তে কিন্তু এটার মধ্যে বিয়োগ পার্থক্য ছিল v, আমি চার্জ আনার পরে বিয়োগ পার্থক্য চেঞ্জ হয়েছে, কিন্তু আমি যখন চার্জ আনবো সেই মুহূর্তে কিন্তু বিয়োগটা কনস্ট্যান্টই হয়ে গেছে, সেই মুহূর্তে কিন্তু বিয়োগটা চেঞ্জ হয় নাই। এর জন্য মেইনলি আমরা বিয়োগটাকে আমরা v কনস্ট্যান্ট ধরে dw সমান v dq ধরে আমরা মূলত সূত্রটা বের করি, ঠিক আছে? সো এটাই হচ্ছে মেইন কারণ। আচ্ছা, এবার dw সমান v dq, সো এটাকে বের করার জন্য যে কাজটা করতে হয় সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমরা যারা ইন্টিগ্রেশন শিখছি তারা কিন্তু জানি যে dw সমান এখান থেকে সঞ্চিত শক্তির মান বের করার জন্য ইন্টিগ্রেশনটা করতে হবে, dw সমান v dq। সো আমরা ইন্টিগ্রেশনটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, ইন্টিগ্রেশনটা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখলাম যে dw সমান v dq, সো ইন্টিগ্রেশন করলে w সমান ইন্টিগ্রেশন dw সমান ইন্টিগ্রেশন v dq। এবার আমাকে এখানে লিমিট বসাতে হবে dq, এখানে ফার্স্টে কি চার্জ ছিল কিন্তু শূন্য, চার্জ ছিল শূন্য। আমি যখন dq পরিমাণ চার্জ আনবো, dq পরিমাণ চার্জ আনার পরে চার্জ জমা হবে কত, q পরিমাণ চার্জ জমা হবে। তার মানে এটা লোয়ার লিমিট হচ্ছে 0, q এর মান আগে ছিল 0, যখন আমি dq চার্জ দিব তখন q এর মান হবে q, তাই না? সো এখান থেকে বলতে পারি 0q। v এর একটা সূত্র জানি আমরা, v এর সূত্রটা কি, c = q/v। সো v = q/c, এটা বলা যায়। সো v = q/c বসাই দিলাম ইনটু dq। সো এই c টা যদি এই পাশে এসে পড়ে, c টা যেহেতু কনস্ট্যান্ট এখানে আমি c টা বাইরে নিয়ে আসলাম। সো q0 q dq, সো 1/c q। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি আমি এখানে কি লিখতে পারি তাহলে, সো ইন্টিগ্রেশন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে q²/2 q0, এটাই কিন্তু দাঁড়ায়, তাই না? আমরা যারা ইন্টিগ্রেশন পাই সেটা কিন্তু এটা খুব সহজে বুঝতে পারতেছি। এবার এখান থেকে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে 1/c এই q² টা আছে, q² এর জায়গায় q² হলো বাই 2 মাইনাস এই 0টাকে আবার বসাবো তাহলে 0 ই থাকতেছে। সো সূত্র যেটা দাঁড়াইতেছে w সমান এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমরা ইন্টিগ্রেশন করি, সো এটা বাদ চলে যাবে, থাকতেছে হচ্ছে শুধু w। সো w সমান হাফ ইনটু q²/c। সো এই যে আমরা w পাইলাম, এই w টাকে ধারকের ক্ষেত্রে u হিসেবে লেখা হয়, কারণ এই কাজটাই কিন্তু সঞ্চিত শক্তি। সো এই সঞ্চিত শক্তিটা u হিসেবে লিখে u সমান হাফ q²/c। সো এটাই হচ্ছে ধারকত্বের শক্তি নির্ণয়ের সূত্র, এবং এখান থেকে আমরা পরবর্তীতে আরো সূত্র পাইতে পারি। সেই সূত্রগুলো কি একটু দেখে নেই সেগুলো। সো c এর জায়গায় কি বসানো যায়, c মানে কি q/v, সেটা বসাই দিই হাফ ইনটু q²/c
q by v, so half into q square into v by q, so q কাটা যায়, থাকতেছে half into qv, u সমান half into qv। সো এটা আরেকটা সূত্র, এটা আরেকটা সূত্র। এখান থেকে আরো একটা সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে আমরা জানি যে qv, তাই না, আমরা জানি c equal q by v, রাইট। আবার এটাও জানি q equal cv, cv সমান q, এটা কিন্তু বলা যায়। তার মানে এই যে এখানে q আছে, q এর জায়গায় কি লেখা যায়, half into cv into v, সো এখান থেকে লেখা যায় half cv স্কয়ার, অর্থাৎ u সমান half cv স্কয়ার, এটা কিন্তু বলাই যাচ্ছে half cv স্কয়ার। সো এই তিনটাই হচ্ছে ধারকত্বের সঞ্চিত শক্তি যে আছে, সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র, এবং এই তিনটা সূত্র আরো বেশি ইম্পর্টেন্ট। ওই ধারকত্বের যে আমরা সমান্তরাল পাত ধারকের সূত্রটা শিখলাম, ওইটা যেমন ইম্পর্টেন্ট, এই তিনটা সূত্র তেমন ইম্পর্টেন্ট। তো এটাই ছিল আমাদের ধারকের সঞ্চিত শক্তি নির্ণয়ের সূত্র এবং আসল বেসিক। তো এবার আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো, মানে এই যে আমরা সূত্রগুলো শিখলাম, এই সূত্রগুলো দিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করব। তো সেই অঙ্কটা করলে আশা করি আমাদের আরো ক্লিয়ার হবে বিষয়টা। সেই অঙ্কটা করার চেষ্টা করব।